তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যই হচ্ছে একটা মহৎ গুণ। ধৈর্যই হচ্ছে একটা মহৎ গুণ, তাই না? কদিন পর আমাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরোবে। বাবা মা ইতিমধ্যে আমার বিয়ের ব্যাপারে অস্থির হয়ে উঠেছে। কিন্তু আমাদের যে অপেক্ষা করতেই হবে সোমা। তোমার কি? তোমার বাবা কোটিপতি, আমার বাবা মধ্যবিত্ত। আমার বিয়ে দিতে পারলেই বাবা মার বোঝা লাঘব হয়। আমার আরো 5টা ছোট ছোট ভাই বোন। যার জন্য করি চুরি সেই বলে চোর। আচ্ছা সোমা, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো না? বিশ্বাস করি, আবার করিও না, বুঝলে কিছু? তোমার এত মেয়ে বন্ধু যে। ঠিকই বলেছো, আমার অনেক মেয়ে বন্ধু, কিন্তু তারা সবাই জানে আমি ভালোবাসি তোমাকে, বিয়েও করব তোমাকে। কিন্তু ফ্যাচাং বাদিয়েছে আমার ভাইয়া। তোমার ভাইয়া আবার কি করলো? কিছু একটা করলে তো বেঁচেই যেতাম। দিন রাত চোখ বুজে কাজ করবে, আমাকে ধমকাবে, নিয়মিত চলবে, কিন্তু আসল কাজে নেই। আসল কাজ? আসল কাজটা আবার কি? ভাই ইংরেজি সাহিত্যে ফার্স্ট ক্লাস পেল, বাবার ব্যবসায় ঢুকলো। ছাত্র জীবনে তো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালোই না, আর এখন তো বড় এক্সিকিউটিভ। শোনো, ভাই আর বোধহয় জীবনের বিয়ে হবে না। ভাই আর বিয়ে না হলে আমারটা আর মাসেই না। তাই কি আর করা, শুধু অপেক্ষা। আচ্ছা নাভেদ, আগে পরিচয় ছাড়া কি বিয়ে হয় না? তা হয়, কিন্তু বাবা মাকে কি করে বলি ভাইয়ের জন্য পাত্রী দেখো? এখন বিয়ে নিয়ে আমি ভাবছি না বাবা। কিন্তু আমরা ভাবছি। মা, সাভারের নতুন প্রজেক্টে মাত্র হাত দিয়েছি। এখন তোমরা আমাকে অন্য কোনো ঝামেলায় ফেলো না। বিয়ে কি ঝামেলা? না বাবা, আমি ওই অর্থে বলিনি। আমি চাচ্ছি তুমি আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছো তা সুষ্ঠুভাবে পালন করতে। বিয়ে করে মানুষ ব্যবসা বাণিজ্য এসব করে না? আমি নাজমুল হক চৌধুরী, তোমার বাবা। আমি বিয়ে করিনি, ব্যবসার জন্য অবিবাহিত আছি নাকি? বাবা, আমাকে একটু সময় দাও। আমার মনে হয় খালেদের কাউকে পছন্দ আছে, লজ্জায়ও আমাদের বলতে পারছে না। তুমি ঠিক বলনি মনিরা, খালেদ একটু লাজুক প্রকৃতির। তেমন কিছু হলে তোমাকে বা নাভেদকে কিছু বলতো। ভুলটা আপনার একার নয়, আমি সাবধান থাকলে হয়তো ধাক্কাটা লাগতো না। আমাকে লজ্জা দেবেন না প্লিজ, আমাকে অন্যভাবে নেবেন না প্লিজ। আমি জানি অনেক ছেলে ইচ্ছে করে ধাক্কা মেরে বসে। আসলে আমার একটু তাড়া ছিল, তাই দ্রুত ছুটছিলাম, বিশ্বাস করুন। আমি আপনাকে অবিশ্বাস করছি না, আপনার পোশাকটা ময়লা হয়ে গেছে। ও, আমার পোশাকের চেয়ে যে জিনিসগুলো আমি কিনেছি সেগুলো অনেক বেশি আদরের। ছোট ভাইয়ের জন্য প্যান্ট পিস, বাবার জন্য পাঞ্জাবি, আর মার জন্য শাড়ি। একটু আগে যে বললেন আপনার তাড়া আছে তাই ছুটছেন। আমার সত্যি তাড়া আছে, তবে আপনার সাথে কথা বলার সময় সে কথাটা মনে ছিল না। তাছাড়া বলুন। আপনি আমাকে ভুল বোঝেননি, এই কথাটা না জানা পর্যন্ত যাওয়া কি ঠিক হবে? আপনাকে আমি ভুল বুঝিনি। ধন্যবাদ।
যা বলবি স্পষ্ট করে বল, আমার ঘুমাবার সময় হয়েছে। আচ্ছা ভাইয়া, তুমি সব ব্যাপারে এমন রুটিন মেনটেন করে চলো কি করে বলো তো? মানুষ অভ্যাসের দাস। আমি আসলে সময় মতো নাওয়া খাওয়া, জগিং করা, বই পড়া, কাজ করা এসবে অভ্যস্ত হয়ে গেছি। তুমি সব ব্যাপারেই সিরিয়াস, শুধু আমার ব্যাপার ছাড়া। কিরকম? ওই প্যান্ট পিস বুঝি তোর পছন্দ হয়নি? সে তো হয়েছে, এখন তোমার জন্য সোমাকে আমার হারাতে হবে। সোমা? সোমা আবার কে? একটা মেয়ে, হালকা পাতলা গরম, গায়ের রূপ ফর্সা, ইয়া বড় বড় বনলতা সেনের সেই পাখির নীরের মতো দুটি চোখ। ভালো মেয়ে, খুব ভালো মেয়ে ভাইয়া। তা তুই বললে আমি প্রস্তাব নিয়ে যাই। বাবা মাকে ম্যানেজ না হয় আমি করব। তা কি করে হয়? তুমি হচ্ছে বড় ভাই, আগে তোমার বিয়ে তারপর আমার। বাবা মা রাজি হবেন না। তাছাড়া মা বলছিলেন তোমার যদি কোনো পছন্দের মেয়ে থাকে মা নিজে প্রস্তাব নিয়ে যাবেন। ভাইয়া বল। সত্যি করে বলো না, কোনো মেয়েকেই তোমার পছন্দ হয় না? ওকে কি আর পাওয়া যাবে? ওকে? কাকে পাওয়া যাবে না? মানে বড় ভাইয়া কে সে? আমার এমন ব্রিলিয়ান্ট, শান্তশিষ্ট, হ্যান্ডসাম ভাইয়ার ভালো লাগার মেয়ে কোথায় যাবে? দুনিয়াটা গোল ভাইয়া, ঘুরে ফিরে দেখবে তাকে তোমার কাছে আসতেই হবে। আচ্ছা ভাইয়া, এবার ঝটপট মেয়েটার নাম ধাম বলে ফেলো তো। নাম ধাম জানি না, পরনে কলাপাতা রং শাড়ি, শরতের আকাশের মতো গভীর চোখ, নয়ন সুপার মার্কেটের সিঁড়ির গোড়ায় যেখানে ব্যাংক ওখানে ধাক্কা লাগলো, আর কিচ্ছু জানি না। তুমি একটা বোকা ভাইয়া। সিনেমার মতো ধাক্কাটা যখন লেগে গেল তখন সরি, এক্সকিউজ মি, মিস বলে থেমে গেলেই উনি মিস অমুক তমুক কিছু একটা বলে ফেলতেন। তখন তুমি কথা প্রসঙ্গে ওনার ঠিকানাটা জেনে নিতে। ওসব বলা সহজ, করা অনেক কঠিন। আচ্ছা ভাইয়া, মেয়েটা কি খুব সুন্দরী? কি জানি, সুন্দরী বলতে এক একজন এক এক রকম বোঝে। ওকে আমার রুচিশীল, ব্যক্তিত্ব সম্পন্ন, পরিচ্ছন্ন একটি গীতি কবিতার মতো মনে হয়েছে। বুঝেছি, তোর হয়ে গেছে। মেয়েটার সঙ্গে যদি তোমার বিয়ে হয় তুমি সুখী হবে। এবার বলো ভাইয়া, কবে, কটার সময় মেয়েটার সঙ্গে নয়ন মার্কেটের ব্যাংকের সামনে ধাক্কা লাগে? পরশু বিকেল 5টা 5:30টার দিকে। মেয়েটা কি ব্যাংক থেকে বেরোচ্ছিল? অত জেরা করছিস কেন? ঢাকার মতো বিশাল মহানগরে ওকে খুঁজে পাওয়া সহজ নয়। ভাইয়া, তোর এই ভাই নাভেদ শুধু কথাই না, কাজেও যে কত পারদর্শী এবার দেখিয়ে ছাড়। এবার বলো, ব্যাংক থেকে কি বেরোচ্ছিল? হ্যাঁ। হাতে কি ছিল? মাঝারি আকারের একটি ভ্যানিটি ব্যাগ, আচ্ছা, চোখে চিকন সোনালী ফ্রেমের চশমা, চশমার ওপাশে গভীর দুটি আত্মমগ্ন চোখ। আহ ভাইয়া, চোখ, শাড়ি, হাঁটার ছন্দ তুমি যত খুশি দেখো, আমি এখন চললাম। আরে এই নামে রাতের বেলা কোথায় চললি? এখন চললাম ঘুমোতে। তবে 2-3 দিনের মধ্যেই মেয়েটির নাম, ধাম, ঠিকানা সবকিছু জোগাড় করে তোমাকে জানাবো। কিভাবে? সেটা এখনই জানালে সাসপেন্স নষ্ট হয়ে যাবে। প্রেম বলো, বিয়ে বলো, সবকিছু চৈত্র মাসের দুপুরের মতো ঝকঝকে থাকলে মানায় না। একটু আলো,
একটু আধার, তার মাঝে একটু সাসপেন্স, নইলে নাটক জমবে কেন? আচ্ছা ভাইয়া, ওই মহিলা যদি বিবাহিত হন? তাই তো রে, এটা তো ভেবে দেখিনি। কুছ পরোয়া নেই, আগে খুঁজে তো দেখি। এই যে ম্যাডাম, একটু শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলি। বলুন। আচ্ছা, আপনি কি গত পরশু কলাপাতা রঙের শাড়ি পরেছিলেন? কেন বলুন তো? আপনার কি কোনো সোনালী ফ্রেমের চশমা আছে? যদি বলি আছে তাহলে কি হবে? লাস্ট কোশ্চেন, শেষ প্রশ্ন। আপনার এই হাতের ভ্যানিটি ব্যাগটা কি মাঝারি, মানে বড়ও আছে আবার ছোটও আছে? জি না, আমি জীবনে কখনো কলাপাতা রঙের শাড়ি পরিনি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী কারোর চোখ খারাপ না, সুতরাং সোনালী ফ্রেমের চশমা পরে প্রশ্নই আসে না। সরি, আমি দুঃখিত, মনে হয় রং নাম্বারে ডায়াল। এই যে সাহেব, জি জি। আপনার মাথার নাট বল্টু সব ঠিক আছে তো? নইলে ডাক্তার দেখান, ডাক্তার। ডাক্তার? হ্যাঁ জনাব, মেন্টাল হসপিটালে যান, মানে পাগলা গারো। মেন্টাল হসপিটালে যান মানে পাগলা গাড়ো? ডাক্তার? ম্যাডাম? জি, আমাকে বলছেন? জি জি জি, আপনাকে। আপনাকে ছাড়া কাকে বলবো? এখানে আমি আর আপনি ছাড়া তো কেউ নেই। জি বলুন। জি মানে গত 2-3 দিন আগে কোন সিঁড়ি দিয়ে নামার সময় কোন যুবকের সঙ্গে আপনার কি ধাক্কা লেগেছিল? আই মিন আমার মতো কোন হ্যান্ডসাম যুবকের সঙ্গে? কি বলছেন এসব? আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না? আপনি কি বিবাহিতা? তার মানে? আরে, 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 আপনি এমন রেগে যাচ্ছেন কেন? রাখবো না? রাগে দেখেছেন কি আপনি? বুঝেছি, বুঝে গেছি। আপনি কখনই কলাপাতা রঙের শাড়ি পরেননি, তাই না? আর ওই সোনালী ফ্রেমের চশমাটা কোনো প্রশ্নই ওঠে না। এই মিস্টার, এভাবে কতদিন ধরে রাস্তাঘাটে মেয়েদের টিজিং করছেন? হ্যাঁ, গণধোলাই চেনেন? জি দেখবেন মজা? চিৎকার করে লোকজন জড়ো করবো? না না না, ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, বাই। বলিস কি না বেদ, এর কি সম্ভব? মস্তিষ্কে ঘিলু থাকলে সবকিছু সম্ভব ভাইয়া। মাত্র 2 দিনই সমস্ত তথ্য জোগাড় করে ছেড়েছি। অবশ্য সবই করেছি আমি আমার নিজের স্বার্থে, কারণ মিস শিখার সঙ্গে তোমার বিয়ে না হওয়া পর্যন্ত তোমার সঙ্গে আমার বিয়ে হচ্ছে না। মেয়েটার নাম বুঝি শিখা? হ্যাঁ, রোমানা আহমেদ শিখা, প্রখ্যাত শিল্পপতি ইশতিয়াক আহমেদের একমাত্র আদরের কন্যা তিনি। পার্মানেন্ট অ্যাড্রেস নোয়াখালী, প্রেজেন্ট অ্যাড্রেস উত্তরা। বলিস কি রে, ইশতিয়াক আহমেদের কন্যা? তাতে কি হয়েছে? আমাদের বাবাও কম কিসে? তা তুই এত সব তথ্য মাত্র 2 দিনে কিভাবে জোগাড় করলি? তুমি বললে নয়ন মার্কেটের সামনে ব্যাংকের কাছে মেয়েটির সঙ্গে তোমার প্রথম ধাক্কা লাগে, অর্থাৎ আজ থেকে 4 দিন আগে মেয়েটির সঙ্গে তোমার সম্পর্কের শুভ সূচনা হয়। আজ সোমবার, 4 দিন আগে ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার বিকেল 5টার পর সাধারণত ব্যাংকে কোনো সাধারণ ক্লায়েন্টের কাজ থাকবার কথা নয়। তাহলে নিশ্চয়ই মেয়েটি বিশেষ কেউ। বিশেষ কেউ মানে? মানে
ওদের সঙ্গে ব্যাংকের ভালো সম্পর্ক রয়েছে, হয়তো কোটি কোটি টাকার লেনদেন। আর এমন ক্লায়েন্টের জন্য প্রতিটি ব্যাংকেই সবসময় কিছু না কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। ব্যাস, ব্যাংক থেকে মেয়েটির শাড়ির রং, বর্ণনা, বৃহস্পতিবার বিকেল 5টার পর মেয়েটির ব্যাংকে কাজ, এসব তথ্য নিয়ে সবকিছু বের করে ফেললাম। তোকে ব্যাংক এসব তথ্য দিল কেন? আমি আর বাবার পরিচয় বললাম। চলি ভাইয়া, মাকে এসে খবরটা দিয়ে আসি। আরে দাবিদ, শোন শোন, মাকে উল্টাপাল্টা কথা বলবি না বলে দিলাম। ভেবো না ভাইয়া, খোঁজ যখন একবার পেয়েছি তখন রোমানা আহমেদ শিখাকে আমার ভাবি বানিয়েই ছাড়বো। চলি ভাইয়া। সত্যি তুমি একটা চিড়িয়া। কেমন দেখালাম বলো তো? এত বড় ঢাকা শহর, লাখ লাখ মানুষ, মানুষের ভিড়, আর তুমি কিনা শুধু বর্ণনা শুনেই শিখা নামের কলাপাতা রং শাড়ির সোনালী ফ্রেমের চশমার মেয়েটাকে খুঁজে বের করলেই। ইয়েস ইয়েস সোমা, ইয়েস। দেখে না, এই এত বড় বিশাল ঢাকা ভিড় ভাট্টার মধ্যে যেমন তোমাকে খুঁজে বের করেছি। এত মেয়ে বন্ধু তোমার, তোমাকে বিশ্বাস করা সত্যি কষ্টকর। আরে 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 আরে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তোমার কথার উপর আমি কোনোদিন কোনো কথা বলেছি বাবা? না, তা বলিস না। তোর মতো লক্ষ্মী মেয়ে আর কটা আছে দুনিয়া? পৃথিবীতে সব বাবারাই তাদের সন্তানদের 100-তে 100 নম্বর দেন। তবু তোর মতামতটা আমি জানতে চাই মা। ছেলেটিকে তো দেখেছিস, শিক্ষিত, সুদর্শন। আমি কি বলেছি বাবা যে উনি বকলম বাদুরের মতো দেখতে? মারে, একটা কথা জিজ্ঞেস করবো? একটা কেন, আমার বাবা আমাকে 1000টা প্রশ্ন করবে। তোর পছন্দের তেমন কি কেউ আছে মা? থাকলে আমাকে খুলে বল। আমার মা নেই, তুমি শুধু আমার বাবা নও, আমার বন্ধুও বটে। তোমাকে না বলার কিছু নেই অনুভব। আমাকে বাঁচালি মা, আমাকে বাঁচালি, আমি নিশ্চিন্ত হলাম, নিশ্চিত হলাম। সোমা, ভাইয়ার বিয়ে একদম ফিটফাট, পরশু পাঞ্চিনি, দিনক্ষণ ঠিক হবে। তারপর? তারপর আমি বলি, বলো 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 বলো। তারপর আমাদের আমাদের? আমাদের কি? আমাদের কি বললে সবটাই বলবে, আধা আধা বলা চলবে না। তারপর আমাদের বিয়ে এবার হলো। বিয়ে নয়, বিয়ে নয়, শাদি। শাদি মোবারক, পবিত্র শাদি মোবারক। তাই নাকি? শাদি মোবারক। হ্যাঁ তাই। তুমি লাল বেনারসিতে দুলহান সাজবে, আর আমি এই ইয়াং ম্যান, মাথায় পাগড়ি, মুখে রুমাল দিয়ে, পায়জামা আজকাল পরে। ইস রে, ভাবতে কি যে মজা লাগছে না। গাছে কাঁঠাল, গোফে তেল। আরে 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 আরে, বলে কি? যার জন্য করে চুরি সেই বলে চোর। আচ্ছা বলো তো, ভাইয়ের বিয়ের দিন আমার কমপ্লিট স্যুট পরে যাওয়া উচিত নাকি অন্য কিছু? একটা ভালো সাজেশন দাও তো। আমি বলি কি, মুখে রুমাল দিয়ে পায়জামা আজকাল পরে তুমিও না হয় পাগড়ি মাথায় দিলে। মস্করা না? জি না জনাব, সাজেশন দিলাম। তাহলে ওই আগামী শুক্রবারই বিয়ের দিন পাক্কা? ইনশাল্লাহ। দেখলাম
সালাম আলাইকুম। ওয়ালাইকুম। আরে জগলুল মিয়া যে, কি খবর? বাইরে কিছু মেহমান দেখলাম। ও হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে শিখার বিয়ে ঠিক হয়েছে ওই নাজমুল সাহেবের বড় ছেলে খালেদের সাথে। কিন্তু স্যার, খালেদ তো নাজমুল সাহেবের ছেলে না। হ্যালো, আমি ইশতিয়াক আহমেদ বলছি, এ বিয়ে হবে না। কেন হবে না? জিরাতলির জগলুল আমাকে সব বলে দিয়েছে। কি বলে দিয়েছে? আপনার মিসেসকে জিজ্ঞেস করুন, জগলুল কে, করিম বক্স কে। জগলুল ইশতিয়াককে সব বলে দিয়েছে। এ বিয়ে হবে না। সাজানো সংসারে আগুন জ্বালিয়ে দিল। খোদা, মা মা, জগলুল কে মা? 23 বছর আগে আমি আমার স্বামীর কাছে যে ওয়াদা করেছিলাম, আজ তা আমি ভঙ্গ করব। আমি শুধু স্ত্রী নই, আমি একজন মা। মায়ের কাছে সন্তানের জীবন অনেক মূল্যবান। কটি কথা কিছু অঙ্গীকারের চেয়েও অনেক মূল্যবান। হ্যাঁ, তুই আমার সন্তান। জ্ঞান হবার পর থেকে যাকে বাবা বলে জেনেছিস, এই নাজমুল সাহেব তোর বাবা নন। মনিরা, মা, হ্যাঁ খালেদ, আমি তোর মা, কিন্তু নাজমুল সাহেব তোর বাবা নন, এটাই সত্য। এ তুমি কি শোনালে মা? এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? বলো মা, তুমি মিথ্যে বলছো? বলো আমার জন্ম পরিচয় কলঙ্কিত নয়? আমি সত্যি বলছি, তোর জন্ম কলঙ্কিত নয়। আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে অন্ধকারে রেখো না মা। বলো বলো, ওই নোংরা জগলুল লোকটি মিথ্যে বলেছে? জগলুল ঠিকই অত্যন্ত নোংরা, কিন্তু ও মিথ্যে বলেনি। তাহলে আমার জন্ম পরিচয়? তুমি নাজমুল সাহেবের স্ত্রী। নাজমুল সাহেব আমার বাবা নন, তুমি আমার মা। এর পরেও বৈধ সন্তানের দাবি আমার থাকে কি করে? আর তোমারই বা সম্ভ্রম যদি... মারো মা, আরো জোরে মারো। মারতে মারতে আমাকে মেরে ফেলো। কলঙ্কিত জীবনের বোঝা বহন করার চেয়ে মরে যাওয়াও ভালো। খালেদ, তুই কি করে ভাবতে পারলি তোর জন্ম কলঙ্কিত হতে পারে, তোর মা কলঙ্কিত হতে পারে? হ্যাঁ হ্যাঁ, নাজমুল সাহেবের সাথে বিয়ে হবার আগে আমার আরেকবার বিয়ে হয়েছিল। হ্যাঁ খালেদ, মানুষ যতটুকু চায় জীবনে তার সবটুকু পায় না। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বিয়ে হয়েছিল এক লম্পটের সাথে। থামো মা, থামো। আমি আর কিছুই শুনতে পাচ্ছি না, কিছুই শুনতে চাচ্ছি। তোকে সব শুনতে হবে। তোর জন্ম পরিচয়, তোর মার অতীত জীবন, সব সব তোকে শুনতে হবে। আজ থেকে 24 বছর আগে জিরাতলি গ্রামের একজন কন্যাদায়গ্রস্ত স্কুল শিক্ষক পিতার তরুণী কন্যার অতীত জীবন তোকে শুনতে হবে। তুমি হেঁটে হেঁটে এত কষ্ট করে এই বাড়ি ও বাড়ি, এই পাড়া ও পাড়া,
টিউশনি করে ক্লান্ত হয়ে যাও আর আমি সাইকেলে চড়ে আরামে বেড়াবো। না না না, এটা মোটেই ভালো দেখায় না। কি হলে ভালো দেখায়? তুমি আমার সাইকেলের পেছনে বসে হাওয়া খেতে খেতে যাবে। আমি 3টা কাপড়ের দোকানের মালিক, ঘরে অবশ্য একটা বিবি আছে, তবে বিমারি। আমার এত টাকা পয়সা কিন্তু মনে সুখ নাই। আসো আমার সাইকেলের পেছনে বসো, সুখ দুঃখের গল্প করতে করতে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না মনিরা। এই বেটা, হাসিস কেন? হাসিস কেন? হ্যাঁ, ইশক মহব্বতে এরকম একটু হয়। যা। আমি কিন্তু কিচ্ছু মনে করিনি। জীবনে উন্নতি করতে হলে জীবন থেকে লজ্জা, মান, ভয় এসব ছেড়ে ফেলে দিতে হয়। দেখো মনিরা, তুমি আমাকে চড় মারলে, আমি কিন্তু লজ্জা পেলাম না। ওই যে সিদ্দিক দেখতে পেল, আমি কিন্তু মান যাওয়ার ভয় পেলাম না। তোমার হাতে ছাতা আছে, ওটা দিয়ে তুমি আমাকে পেটাতে পারো, তাতে আমি ভয় পাচ্ছি না। যাই বলো, তোমার মিষ্টি হাতের চটটা কিন্তু বেশ মিঠা। গালটা আমার সার্থক হলো। দেখি তোমার মিষ্টি হাতটা একবার দেখি। আমার ছাতার বাড়িটাও মিষ্টি লাগার কথা, কারণ ছাতাটা আমার মিষ্টি হাতেই ধরা আছে। আর কোনোদিন যদি তোর ওই নোংরা মুখ দেখতে পাই, তাহলে তোর চোখ উপড়ে ফেলে কুকুরকে খাওয়াবো। রিটায়ার স্কুল শিক্ষক জাকির মিয়ার মেয়ের এত তেজ ভালো না। আমিও জগলুল মিয়া দেখি। জগলুর লোকটা খুব মন্দ, ওই গুন্ডা পান্ডার সঙ্গে ওর ওঠা বসা। তোর মা বেঁচে থাকলে আমার আর কোনো ভাবনাই থাকতো না। আমি পঙ্গু হয়ে বাড়িতে বসে আছি। তাই বলছিলাম কি মা, ওই মোহনপুরের রহিম বক্সের ছেলে করিম বক্সের সাথে বিয়েতে তুই রাজি হয়ে যা। তোমাকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাব না বাবা। এমন একটা ভালো পাত্র হাতছাড়া করা ঠিক হবে না। করিম বক্স বিয়ে পাস, এই মোহনপুর তার বাবার চালের আড়ত দেখাশোনা করে। তাছাড়া ওই রহিম বক্স আমার খুব পুরনো বন্ধু, খুব ভালো লোক। ভালো লোকের ছেলে যে ভালো হবে তুমি কেমন করে বুঝলে বাবা? জেদ করিস না মা, তোকে আমি বিয়ে দিয়ে যেতে না পারলে মরেও যে শান্তি পাবো না মা। বাবা, হ্যাঁ মা, ঘরে বিয়ের যোগ্য মেয়ে থাকলে বাবা মার চোখের ঘুম হারাম হয়ে যায়। তাই আবার অনুরোধ তোকে রাখতেই হবে মা। কিন্তু বাবা, তোমাকে এই অবস্থায় একা ফেলে রেখে না না না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তোর সুখের জন্যই। কিন্তু বাবা, আর কোনো তীর্থ নয়। তোমার গয়নাগুলো তো বেশ সুন্দর। তোমার কয় ভরি গহনা আছে? অবাক হচ্ছ? হ্যাঁ, বাসর রাতে মেয়েদের স্বামীর মুখ থেকে এমন কথা শুনলে অবাক হবারই কথা। আমার বাবা কোনো কালে তোমার বাবার বন্ধু ছিল না। আমার বাবা রহিম বক্স একটা বোকা লোক। বিয়ে পাস ছেলেকে বিয়ে করালো, যৌতুক নিল না। আমি আমার বাবার মতো বোকা না। প্রথম রাতেই তোমাকে সাপ সাপ কথা সত্যি কথা বলে দিই, আমার যতগুলো অভ্যাস আছে সবগুলো বদ অভ্যাস। আমি মদ খাই। আফটার অল আমরা এখন স্বামী স্ত্রী, আমাদের মধ্যে খোলাসার সম্পর্ক থাকা ভালো।
মধুপুরের সবাই আমাকে ঘৃণা করে, আড়ালে আবডালে দুর্নাম করে, সামনে পড়লে ভয় পায়। প্রয়োজনে এই মানুষকে খুন করতেও পারি। না না, তোমার ভয় পাবার কিছু নেই, তোমাকে আমি খুন করব না। আফটার অল তুমি আমার স্ত্রী, খুব বেশি হলে তোমার গায়ের গহনাগুলো বিক্রি করে দেবো, আর তোমার বাবার মৃত্যু হলে ওনার জমিটা বিক্রি করে দেবো। আমি মাতাল হতে পারি, কিন্তু খুব হুঁশিয়ারি পাবলিক, বুঝতে পেরেছো? তোমার কোনো ক্ষতি হবে না, তুমি শুধু একটা অপবাদ মেনে নেবে তুমি একজন বদলোকের স্ত্রী, তাহলেই হবে, আর কোনো কিছু লাগবে না। তুমি তোমার এগুলো খুলে দাও। এই তো আমার ভেরি ভেরি গুড বউ। আমার মনে হয় তুমি খুব ভালো বিয়ে দিয়েছো, খুব সুখী আছে তোমার মেয়েটা, একটা নাতিও হয়েছে তুমি বলে। একটা নাতিও হয়েছে, মেয়েটা খুব সুখেই আছে। কিন্তু কতদিন হয় মেয়েটাকে দেখি না। হে আল্লাহ, আমার মনের আগে তুমি সুখী করো আল্লাহ। মা মনিরা, মা আমার, এতদিনে বাবার কথা মনে পড়লো। আচ্ছা ভাই, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি কোথায়? আসেনি, কোনোদিনও আসবে না। কেন? কি হয়েছে? কি হয়েছে মা? একটা পশুর সঙ্গে আমার বিয়ে হয়েছে বাবা। কুকুর বিড়ালের শরীরেও মায়া মমতা থাকে, এই মানুষটার মধ্যে তাও নেই। মীরা, তুই সব কি বলছিস মা? হ্যাঁ বাবা, ওই পশুটাকে আমি তালাক দিয়ে এসেছি। তালাক? মানুষ যে এত অমানুষ হতে পারে আমি কখনো ভাবিনি বাবা। আমি ওর সাথে সব সম্পর্ক ছিন্ন করে এসেছি, শুধু এই নারী ছাড়া মানিকটাকে আমি ছেড়ে আসতে পারিনি বাবা। তারপর? তারপর তোর নানা একটি পত্রিকায় একটা বিজ্ঞাপনে দেখলেন একজন মানুষ বিধবা বা তালাকপ্রাপ্ত নারী বিয়ে করতে চায়। তখন তোর বয়স 3 বছর। নাজমুল সাহেব সেই বিজ্ঞাপনটা দিয়েছিলেন। ওর আগের স্ত্রী কার অ্যাক্সিডেন্টে একটা ছোট্ট বাচ্চা রেখে মারা যান। তোর নানা জেদ ধরলেন এখানে বিয়ে দেবেন। আমি রাজি নই। তোর নানা তখন শেষ সময়। আমি আবার বিয়ে করতে রাজি হলাম। নাজমুল সাহেব যে এত ভালো মানুষ তা আমি স্বপ্নেও ভাবিনি। বিয়ের প্রথম রাতে তিনি আমাকে ওয়াদা করালেন, তুই যে আমার আগের ঘরের সন্তান এটা যেন আমি কাউকে জানতে না দেই। আমি রাজি হলাম। ছোট বাচ্চাটার মুখের দিকে চেয়েও আবার বিয়ে করেছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস। নাজমুল সাহেবের সাথে বিয়ে হওয়ার 1 বছরের মধ্যে সে বাচ্চাটা মারা যায়। আমরা ঢাকা চলে এলাম। নাবেদের জন্ম হলো। তোকে সব খুলে বললাম। তোর ঘৃণা, ক্ষোভ সব আমাকে জানাতে পারিস। জ্ঞান হওয়ার পর থেকে জেনে আসা সত্যগুলো সব মিথ্যে হয়ে যাচ্ছে।
আমার পৃথিবী, আমার জন্ম পরিচয় অন্ধকারে তলিয়ে যাচ্ছে। ভাইয়া, নাওয়েল, আমার অস্তিত্ব, আমার বিশ্বাস, এই পরিবারকে ঘিরে আমার হৃদয় গড়ে তোলা সুখের প্রাসাদ সব গুড়িয়ে যাবে। আমি থাকবো না। ব্যক্তি পরিচয়হীন, অস্তিত্বহীন, শেকড় শূন্য কচুরি পানার মতো ভেসে যাব অনিশ্চয়তার স্রোতে। ভাইয়া, ভাইয়া, আমি যতদিন বেঁচে আছি ততদিন তুমি এসব কিচ্ছু ভাববে না ভাইয়া। যেন তুমি আমার ভাই, আমার বড় ভাই। এ বাড়িতে আমার থেকে তোমার অধিকার অনেক বেশি ভাইয়া। হ্যালো বাবাজি, আমার নাম জগলুল, যে আপনার বিয়ে ভেঙে দিয়েছে। ইউ সান অফ এ বিচ, কোথায় তুমি? আমার মতো এই বাজে মানুষ আপনার কোনো উপকার করতেও পারে বাবাজি, তাই ফোন করেছি। এত বড় সর্বনাশ করার পর আর কি উপকার করবে শয়তানের বাচ্চা? তোমাকে সামনে পেলে আমি সামনাসামনি কিছু বলার জন্যই তো আপনাকে বলছি। আমাদের মতো কিছু খারাপ মানুষ সংসারে আছে বলেই আপনাদেরকে লোকে ভালো মন্দ করে। সবাই একরকম হলে ভালো মন্দের তফাৎটা তো চোখে পড়ে না। আচ্ছা যাকে বাবাজি, যে জন্য আপনাকে এখানে আসতে বলেছি। টাকা চাই? মদ খাওয়ার টাকা? জুয়া খেলার টাকা? বাবাজি বুদ্ধিমান, খুব কষ্টে আছি বাবাজি। আজকাল জুয়া চুরি, বাটপারি এসব করে দিন কাটতে চায় না। সর্বস্ব গেছে বাবাজি। স্ত্রী পুত্র আমাকে ত্যাগ করেছে। এই ঢাকা শহরে কোন রকমের ধান্দা করে বেঁচে আছি। তুমি তোমার পাপের ফল ভোগ করছো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, জবাব দেবে? বলুন বাবাজি। টাকা পেলে আমি সব করতে পারি। আমার মা হ্যাঁ, তোমাকে তোমার বাজে স্বভাবের জন্য অপমান করেছেন, তার প্রতিশোধ তুমি এতদিন পর কেন নিলে? আমার মান সম্মান বোধ বলতে কিছু নেই বাবাজি। আপনার মা খুব ভালো মানুষ। আমার মতো পাপীরও বলতে দ্বিধা নেই যে আপনার মার মতো মানুষ আমি জীবনে দেখিনি। আগে আমি নখ কাটতাম, আপনার মার হাতে থাপ্পড় খাওয়ার পর থেকে গালে হাত দেওয়া একটা বদ অভ্যাস হয়ে গেছে। কিন্তু বাবাজি, কিন্তু কি? 3 মাস আগে আপনার মা সম্ভবত মার্কেটিং করতে ফার্ম গেটে যান। আমি তাকে দেখে চিনে ফেলি। তার কাছে কিছু টাকা সাহায্য চাই, তুমি দেননি। তারপর আমি একটা স্কুটার নিয়ে আপনার মার গাড়ি ফলো করে আপনাদের বাড়ি চিনে আসি, আপনাদের সব কিছু সংবাদ নিয়ে নিই। টাকা পাইনি বলে আপনার বিয়েটা ভেঙে দিই। টাকা পেলে আমার মতো ভালো মানুষ আর কেউ নেই। না পেলে আমি সব কিছু করতে পারি। আর যদি টাকা দেই? টাকা পেলে আপনার জন্য জান দিয়ে দেব বাবাজি।
তুমি আমাকে তোমার মতো একটা বাজে লোকের ঠিকানা জোগাড় করে দিতে পারবে? অবশ্য সে যদি বেঁচে থাকে। ঠিক বুঝলাম না বাবাজি। এই নাও। বলুন বাবাজি, আমাকে কি করতে হবে? চুপ! আমি তোমাকে টাকা দিয়েছি, এখন তুমি আমার হুকুমের গোলাম। আমাকে বাবাজি না, স্যার বলবে, স্যার। কি যে বলেন স্যার, টাকা পেলে বাপ বলতে বললে আমি তাও বলি স্যার। আসলে আমার চরিত্র একেবারে স্যার একটা ফুলের মতো পবিত্র। তাই নাকি? কুশে একটা লাথি মেরে কিছু নগদ টাকা দিলে আমি মহা খুশি স্যার। যাকে বলে এই জুতো মেরে গরু দান। টাকা পেলে আমার কিছুই মনে হয় না স্যার, বড় আনন্দই হয়। আমার বাবা যে তোমার মতো একটা জঘন্য মানুষ, তার ঠিকানা জোগাড় করে দিতে পারলে আরো টাকা পাবে। হাসছো কেন? আমার বাবা কি বেঁচে নেই? বেঁচে আছে স্যার, বেঁচে আছে। আপনার বাবা করিম বক্স আমারই মতো সব হারিয়ে ঢাকা শহরে বাটপারি করে ঘুরে বেড়াচ্ছে। জেল খাটছে আবার বাইরে আসছে, জেল খাটছে আবার বাইরে আসছে, টাকা হলে মদ খাচ্ছে, জুয়া খেলছে। আমি তার খোঁজ দিতে পারি স্যার, তবে 20,000 টাকা দিতে হবে। তাই দেব, তবে কোন রকম চালাকি করলে। কি যে বলেন স্যার, চালাকি তাও আবার আপনার সাথে স্যার? ভেতরে আসবো? আসুন। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আপনার কাছে এসেছি। আপনি করিম বক্স? আরে দূর, করিম বক্সের কাছে আমার কেউ আসে নাকি? আমি বসি? এখানে বসতে পারবেন? বসুন বসুন বসুন, বসতে পারলে বসুন। তা এবার বলুন আপনার নাম ধাম পরিচয় বলুন। আমি আপনার সম্পর্কে জানতে এসেছি। আপনি পুলিশ না সাংবাদিক? ধরুন দুটোই, কিংবা দুটোর কোনোটাই না। মদ খাবেন? আমি আবার মদ না খেয়ে বেশিক্ষণ কথা চালিয়ে যেতে পারি না। ঠিক আছে, আপনি খান। আপনি খাবেন না? না। মদ খান না ভদ্রলোক? আমি আজ আপনার সঙ্গে থাকবো, খাবো, ঘুমাবো, আপনার আপত্তি নেই তো? আপত্তি আছে। আপনি তো মদই খান না, তো খাবেন কি, থাকবেন কি? বুঝলেন স্যার, এই শরাবন্তরা হচ্ছে কি আমার জানের জান, প্রাণের প্রাণ। আপনি কবে থেকে মদ খান? কবে থেকে মনে নেই, সেই ছোটবেলা থেকেই মনে হয় 1 সমুদ্র মদ খাওয়া হয়ে গেছে। আগে আমি মদ খেতাম, আর এখন এই মদই আমাকে খায়। আচ্ছা, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, করেছিলাম। আপনার স্ত্রী এখন কোথায়? হঠাৎ এইসব প্রশ্ন কেন? এমনি এমনি জানতে ইচ্ছে করছে। আমার একটা স্ত্রী ছিল, একটা ছেলেও ছিল। ছিল মানে? ওরা এখন কোথায়? চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেল কেন? বাদ দেন, চলে গেছে চলে গেছে। আপনার স্ত্রী এখন কোথায়? বেঁচে আছেন? হ্যাঁ, শুনেছি বেঁচে আছে। কোথায় আছে জানেন? শুনেছি এই শহরে আছে। আপনার সেই ছেলে এখন কি করে আপনি জানেন?
শুনেছি অনেক অনেক বড় হয়েছে। ওকে ওকে দেখতে ইচ্ছে করে না? বলুন, দেখতে ইচ্ছে করে না আপনার ছেলেকে? আপনার কাছে টাকা হবে স্যার? মদ আনাবো, যদি থাকে দিন না স্যার। নিজের ছেলে দেখতে কেমন হয়েছে, কেমন আছে, একবার জানতে ইচ্ছে করে না আপনার? আপনি মদ খান না কেন? চুরি চামারি করে না, মদ খায় না এমন লোক আমার চক্ষু শুন। ধরুন আপনার সেই ছেলেটা এলো, আপনার পায়ে হাত দিয়ে সালাম করলো, তাহলে? বহু আর জেলখানা দাগি আসামি একটা লাফাঙ্গা বদমাইশ বাবার পায়ে ওই ছেলে হাত দেবে না স্যার, দেবে না। তবে আমি ভাবছি আমি তার কাছে যাব, নিজেই যাব। আপনি যাবেন? কেন যাবেন? যাব, কেন যাব, কেন যাব, যাবই তো, কেন যাব না? আমি গাছ লাগিয়েছি, গাছ বড় হয়েছে, ফল খাবো না? হ্যাঁ, আমার হাতে এখন টাকা নেই। আমি আমি প্রথমে ছেলের মায়ের কাছে যাব, তার কাছ থেকে বড় অঙ্কের কিছু টাকা নেব, তারপর আমার ছেলেকেও ব্ল্যাকমেইল করব। নিজের স্ত্রী পুত্রকে ব্ল্যাকমেইল করতে খারাপ লাগবে না আপনার? করিম বক্স তার নিজের জীবনের ডিকশনারি থেকে মায়া, মমতা, ভালোবাসা, অ্যাফেকশন কবে খারিজ করে দিয়েছে। বাদ দেন ওসব কথা। টাকা আছে আপনার কাছে? মদ আনাবো, আছে? এতদিন পর নিজের ছেলেকে দেখলে চিনতে পারবেন? তা পারবো। আপনাকে ব্ল্যাকমেইল করতে হবে না। আমি আপনার ছেলেকে চিনি, আমি ওকে বলবো, সে না হয় মাঝে মাঝে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। এখন এই নেই। আপনি ভালো লোক। আচ্ছা আচ্ছা, সত্যি আপনি কে? আপনি পুলিশ না সাংবাদিক? আমি কে নাইবা জানলেন? ধরে নিন আমি একজন সাধারণ মানুষ, যে তার জীবনের সব আশা আকাঙ্ক্ষা সুখ শান্তি হারিয়ে বুঝতে পেরেছে তার অন্তরের কাছে, তার হৃদয়ের কাছে চাওয়ার আর কিছুই নেই, সব শূন্য, সব শূন্য। এসব কথা আমাকে শোনাতে চাচ্ছেন কেন? প্রয়োজন আছে। আমি আপনাকে আমার কিছু কথা বলে হালকা হতে চাই। যে অন্যায় আমি করিনি, অথচ যার শাস্তি পেতে হচ্ছে, তার কিছুটা ভার কমাতে চাই। বেশ, বলুন। আমি আপনার দয়া, করুণা বা সহানুভূতি চাই না, তবু আপনাকে আমার কিছু কথা শোনাতে চাই এই কারণে, আপনি যে কষ্ট পেয়েছেন তা কিছুটা হলেও আমার উপর আসে। আমি কোনো কষ্ট বা আনন্দ কিছুই পাইনি। আপনি আপনার কথা বলুন। নাজমুল সাহেব আমার পিতা নন, আমি আমার মার আগের ঘরের সন্তান। আমার বাবা করিম বক্স অত্যন্ত বাজে লোক। আমার মা তাকে তালাক দেন, তারপর নাজমুল সাহেবের সঙ্গে আমার মার বিয়ে হয়। আমি করিম বক্সের দূষিত রক্ত আমার দেহে বহন করছি। জগলুল মিয়াকে ধন্যবাদ, আপনার মতো ভালো একটা মেয়ের জীবন নষ্ট হয়নি। নাজমুল সাহেবের পুত্র হলে আমি গর্ব করে বলতে পারতাম আমি তার ছেলে। চলি মিস শিখা, পারলে আমাকে ক্ষমা করবেন। দাঁড়ান,
আপনি কোনো অন্যায় করেননি। আপনার বাবা মা সত্যকে মিথ্যা ঢেকে অন্যায় করেছেন। তারা ওয়াদাবদ্ধ ছিলেন। আমি যে নাজমুল সাহেবের পুত্র নই তা কাউকে জানতে দেবেন না প্লিজ। উনি কিন্তু তার নিজের ছেলে নাভেদের চেয়েও আমাকে অনেক বেশি ভালোবাসেন। যে অন্যায়টা আপনার উপর হলো তার উপর আমাদের কারো কোনো হাত ছিল না। আমি যদি বলি আমার উপর কোনো অন্যায় হয়নি, আপনার জন্ম পরিচয় জানবার পরও আপনার প্রতি বিন্দু মাত্র ক্ষোভ নেই, ঘৃণা নেই, আপনি বিশ্বাস করবেন? শিখা, হ্যাঁ, আমি মানুষ চিনতে ভুল করিনি। আপনি যার জন্য দায়ী নন তার জন্য আপনাকে দোষারোপ করবো কেন? আপনি হয়তো ক্ষমা করলেন, কিন্তু সমাজ যখন জানবে জেল খাটা দাগি আসামি মদ্যপ করিম বক্সের দূষিত রক্ত আমি বহন করছি, তখন এই সমাজ আমাকে ছিছি করবে। আমি একজন মানুষ, কতটুকু মানুষ সেটাই বিবেচনা করি। শিশু কিন্তু নিজের ইচ্ছায় জন্মায় না, সুতরাং শিশুর জন্মের জন্য সে দায়ী নয়। শিখা, বাবা, বাবা ও আসলে... তুমি চুপ করো। তুমি এখানে কেন এসেছ? বলো কেন এসেছ? আমি শিখার কাছে... নো নেভার। শিখার সঙ্গে তোমার কোনো কথা থাকতে পারে না। আঙ্কেল দেখো, সমাজে আমি মুখ দেখাতে পারি না, আমার উঁচু মাথা হেট হয়ে গেছে। ছি 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 ছি। তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও বলছি। বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না খালেদ? আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। গেট আউট। শুনুন, আমার বাবার ব্যবহারে আমি সত্যিই দুঃখিত। এভাবে বিয়ে ভেঙে গেলে যে কোনো বাবারই দুঃখ হওয়ার কথা। আপনি এত ভালো কেন? যার শরীরে এক নিকৃষ্ট পাপীর রক্ত, সেও কিনা ভালো। এখন কোথায় যাবেন? জানি না। আপনার জন্ম পরিচয় জানবার পরও আপনার প্রতি বিন্দু মাত্র ক্ষোভ নেই, ঘৃণা নেই, আপনি বিশ্বাস করবেন? শিখা, নো নেভার। শিখার সঙ্গে তোমার কোনো কথা থাকতে পারে না। নিজের স্ত্রী পুত্রকে ব্ল্যাকমেইল করতে খারাপ লাগবে না আপনার? করিম বক্স তার নিজের জীবনের ডিকশনারি থেকে মায়া, মমতা, ভালোবাসা, অ্যাফেকশন কবে খারিজ করে দিয়েছে। আপনি তো ভালো কেন? যার শরীরে এক নিকৃষ্ট পাপীর রক্ত, সেও কিনা ভালো। আচ্ছা, সত্যি আপনি কে? আপনি পুলিশ না সাংবাদিক? আমি কে নাইবা জানলেন? ধরে নিন
আমি একজন সাধারণ মানুষ, যে তার জীবনের সব আশা আকাঙ্ক্ষা সুখ শান্তি হারিয়ে বুঝতে পেরেছে তার অন্তরের কাছে, তার হৃদয়ের কাছে আর কিছু নেই, সব শূন্য। টহল পুলিশ পোস্টমর্টমের জন্য ভাইয়ার লাশ হাসপাতালে নিয়ে গেছে। সোমা, তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যই হচ্ছে একটা মহৎ গুণ। ধৈর্যই হচ্ছে একটা মহৎ গুণ, তাই না? কদিন পর আমাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরোবে। বাবা মা ইতিমধ্যে আমার বিয়ের ব্যাপারে অস্থির হয়ে উঠেছে। কিন্তু আমাদের যে অপেক্ষা করতেই হবে সোমা। তোমার কি? তোমার বাবা কোটিপতি, আমার বাবা মধ্যবিত্ত। আমার বিয়ে দিতে পারলেই বাবা মার বোঝা লাঘব হয়। আমার আরো 5টা ছোট ছোট ভাই বোন। যার জন্য